অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন আবেদনের আংশিক শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে নিম্ন আদালত। পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার 22 মে। এর আগে এই তারকাকে জেল হাজতে রাখার আবেদন জানায় পুলিশ। সকাল 8টা নাগাদ জনপ্রিয় এই অভিনেত্রীকে আদালতে নেওয়া হয়। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টার অভিযোগে রবিবার দুপুরে থাইল্যান্ড যাবার সময় বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে রাজধানীর ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাতে ভাটারা থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার একটি মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না। আমার মক্কেল উনি দেশেই ছিলেন না। এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে। এই তো সব কিছু মিলে আমরা আশা প্রার্থী যে সামনের হিয়ারিংয়ে কোর্ট আমাদের দিকে সহায় হবে। আমাদের তদন্তকারী কর্মকর্তা তাদেরকে তদন্ত করে যাদের বিষয়টাকে তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি। এর আগে সে গেছে তখন তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের মাধ্যমে বিষয়টা আসে নাই। পরবর্তীতে আমরা তদন্ত করে দেখলাম যে সেইটার সঙ্গে তার যে অভিযোগটা সম্পৃক্ত, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়। চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া ছাড়াও আজ নিম্ন আদালতে নেওয়া হয়েছে সাবেক সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং উপদেষ্টাকে। সে বিষয়ে সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, আমরা জানতেই চাই যে এর আগে আপনি বলছিলেন নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর যেই আদেশ আদালত থেকে দেওয়া হয়েছে, এর পাশাপাশি এই মুহূর্তে আদালতে আমরা খবরে বলছিলাম সাবেক বিগত সরকারের সাবেক বেশ কয়েকজন মন্ত্রী এবং উপদেষ্টাকেও আদালতে নিয়ে আসা হয়েছে। কাদেরকে আনা হয়েছে এবং তাদের বিষয়ে কোনো নতুন করে কোনো মামলা বা রিমান্ডের কোনো আবেদন করা হয়েছে কিনা রাষ্ট্রপক্ষ থেকে? আপনি ঠিকই বলছেন যে আমরা দেখছিলাম 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের যত হ্যাভিওয়েট যারা আছেন, যারা আসলে দেশ ছেড়ে পালাতে পারেননি, তাদের কিন্তু বেশিরভাগকেই গ্রেপ্তার করা হয়েছে এবং সেই সব আসামিকেই কিন্তু আমরা মাঝে মধ্যে বিভিন্ন মামলায়, যেহেতু অসংখ্য মামলা হয়েছে রাজধানী সহ সারা বাংলাদেশে, সেই সব মামলায় তাকে কোর্টে নেওয়া হয়। তেমনই দুইটি আলাদা মামলায় আজকে সালমান রহমান সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সেই সঙ্গে আনিসুর রহমান সাবেক মন্ত্রী, আইনমন্ত্রী, তাদের দুইজনকে নিয়ে আসা হয়েছিল এবং তাদের কদমতলী থানার একটি হত্যা মামলায় তাদেরকে কিন্তু নতুন করে গ্রেপ্তার দেখিয়েছে। এবং এছাড়া শাহবাগ থানার দুটি মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এবং দীপুমণি, এই দুইজনকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকেও কিন্তু আমরা দেখলাম যে কোর্ট তাদেরকে ওই দুই নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। এছাড়া সাবেক আতিকুল ইসলাম মেয়র যিনি, তাকেও নিয়ে আসা হয়েছিল, তাকে সাভার থানার একটি মামলায় কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আমরা কয়েকদিন আগে গ্রেপ্তার দেখছিলাম শেখ হাসিনার পার্সোনাল অফিসার SM মিজানুর রহমান, তাকে এবং আওয়ামী লীগ নেতা বররাম পোদ্দার, এই দুইজনের বিষয়ে কিন্তু আসলে রিমান্ড আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। তাদের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে তাদেরকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এবং তারপরেই কিন্তু তাদেরকে এখান থেকে আসলে জেল হাজতে নিয়ে যাওয়া হয়েছে এবং যাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তাদেরকে কিন্তু আসলে তদন্তকারী কর্মকর্তা কোর্ট প্রাঙ্গণ থেকে নিয়ে গেছেন। আর প্রথমে আসলে সকাল থেকে কিংবা কালকের থেকে যে বিষয়টি সবচেয়ে যার গ্রেপ্তার নিয়ে, আটক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সে হচ্ছে নুসরাত ফারিয়া। আমরা জানি যে গতকাল 11টায় তাকে থাইল্যান্ডে, যখন তিনি যেতে লেগেছিলেন, থাইল্যান্ডে যাওয়ার সময় তাকে আসলে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় এবং তারপরে প্রায় সারাদিন তাকে আটক করা হবে না গ্রেপ্তার করা হবে সেটি নিয়ে জল্পনা কল্পনা শেষে আমরা দেখছিলাম যে গতকাল 9টার দিকে, অর্থাৎ 8টার পরে তাকে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে কিন্তু ভাটারা থানা আমাদেরকে জানান এবং তার উপরে ভিত্তি করেই কিন্তু সকালে, যদিও বেশিরভাগ আসামিকে আমরা দেখি 12টার পরে কোর্টে নিয়ে আসা, তবে নুসরাত ফারিয়াকে সকালেই এখানে নিয়ে আসা হয় এবং আমরা খবরে দেখাচ্ছিলাম যে তার কিন্তু কোনো রিমান্ড আবেদন করেনি আসলে তদন্তকারী কর্মকর্তা। এই মামলার তদন্তের স্বার্থে তাকে তদন্ত কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে জেল হাজতে রাখার প্রার্থনা করে। বিপরীতে কিন্তু আসামি পক্ষের যারা আইনজীবী আছে তার জামিন আবেদন করে এবং তার সপক্ষে কিন্তু বেশ কিছু ডকুমেন্ট কিন্তু আদালতে তারা হাজির করে। যদি আমি সুনির্দিষ্ট করে বলি যে ওই সময়কালে, কালকের থেকে আমরা শুনছিলাম তার মা বলছিলেন যে ওই সময়কালে অর্থাৎ জুলাই আগস্টে সে কানাডায় ছিলেন, সেই রিলেটেড
রিলেটেড যে ইমিগ্রেশনের কাগজপত্র আছে সেগুলো দাখিল করে জুলাই যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সে যে পক্ষে ছিল তার পক্ষে কিছু পোস্ট তার ফেসবুকে আছে সেগুলো দাখিল করে। এই নথিগুলো দাখিল করার প্রেক্ষিতে আসলে মাননীয় বিচারক নতুন একটি শুনানির ডেট দেন, অর্থাৎ আগামী বৃহস্পতিবার সেই শুনানির ডেট হবে, সেই শুনানি হবে এবং সেই শুনানিতে তিনি জামিন পাবেন এমনটা কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন। এবং যেটি আমরা সংবাদেও দেখাচ্ছিলাম, যিনি আসামি পক্ষের আইনজীবী আছে তিনি বলছেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা আছেন তারা কিন্তু বিপরীত কথা বলছেন। তারা বলছেন যে তিনি স্বৈরাচার আওয়ামী লীগের সরকারকে একদম প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন। তিনি গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে তিনি প্রার্থী সংরক্ষিত নারী আসনে তিনি মনোনয়ন চেয়েছিলেন আওয়ামী লীগের কাছে। এছাড়া বিভিন্ন সময় তার যে বক্তব্য যেমন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক করার পর শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার পর তিনি বলেছিলেন যে প্রত্যেকটা নারীর ভিতরেই কিন্তু আসলে একজন শেখ হাসিনা থাকে। এই মন্তব্যটি উল্লেখ করে কিন্তু আদালতে আসলে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছিলেন যে এটি আসলে অনেক বড় ধৃষ্টতা। তার কথাতে বোঝা যায় যে আমাদের দেশের প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি নারীর মধ্যে একটি স্বৈরাচার মানুষ আসলে বসবাস করে। এইসব বিষয়গুলোর বিরোধিতা করে তাকে আসলে জেল হাজতে তদন্ত কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে জেল হাজতে রাখার আবেদন করেন এবং সেই আবেদনটি মঞ্জুর করে আগামী বৃহস্পতিবার আসলে জামিনের পরবর্তী শুনানি ধার্য করা। এবং ধন্যবাদ সুমন তানভীর। আমরা ফিরবো নিশ্চয়ই পরবর্তীতে আবারও আদালতে কোনো খবর আপনার হাতে এসে পৌঁছলে। দর্শক সহকর্মী সুমন তানভীর ছিলেন আমাদের সাথে নিম্ন আদালত থেকে।